নমস্কার। ইংরেজি গ্রামারের ক্লজ নিয়ে কি একটু কনফিউশন আছে? ভাবছেন পরীক্ষার আগে আরেকবার ঝালিয়ে নিলে কেমন হয়? তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন। চলুন আগলে কয়েক মিনিটে আমরা ক্লজের ব্যাপারটা একেবারে জলের মতো পরিষ্কার করে নেব, বিশেষ করে পরীক্ষার জন্য যেটা সবথেকে জরুরি, ঠিক সেই জায়গাগুলো। ইংরেজি পরীক্ষার ওই যে বড় বড় আর জটিল বাক্যগুলো, ওগুলো দেখে কি মাঝে মাঝে মনে হয়, বাবা এটাকে কোথা থেকে ধরা শুরু করব? কোনো চিন্তা নেই, আজ আমরা একসাথে এমন একটা ডায়াগনস্টিক টুলকিট বানাবো যেটা দিয়ে যে কোনো জটিল বাক্যকে একেবারে কাটাছেঁড়া করে তার ভেতরের আসল গঠনটা আমরা সহজে ধরে ফেলতে পারবো। দেখুন, যে কোনো বড় জিনিস বুঝতে গেলে আগে তার সবচেয়ে ছোট এককটা বিল্ডিং ব্লকটা চিনতে হয়, তাই না? বাক্যের ক্ষেত্রে সেই বিল্ডিং ব্লকটাই হলো ক্লজ। খুব সোজা কথায় বললে ক্লজ হলো এমন একটা শব্দগুচ্ছ যা নিজের একটা সাবজেক্ট আর একটা ভার্ব আছে। যেমন ধরুন, বৃষ্টি পড়ছে। এখানে বৃষ্টি হলো সাবজেক্ট আর পড়ছে হলো ভার্ব। ব্যাস, হয়ে গেল একটা ক্লজ। তো আমাদের এই টুলকিটের প্রথম আর সবচেয়ে কাজের যন্ত্রটার নাম হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। এর কাজটা কি? এর কাজ হলো বাক্যের যে মূল কাজটা হচ্ছে, যে ভার্বটা আছে, তাকে আরও ডিটেলস দিয়ে সাজানো। সোজা কথায় কাজটা কিভাবে হচ্ছে, কখন হচ্ছে, কোথায় বা কেন হচ্ছে, এই সব প্রশ্নের উত্তর দেওয়া। আচ্ছা, ধরুন একটা ঘটনা ঘটল। এখন আমাদের জানতে হবে ঘটনাটা ঠিক কখন ঘটল আর কোথায় বা ঘটল। এই দুটো জরুরি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের টুলকিটে কি যন্ত্র আছে, চলুন তো একবার দেখে নিই। এই স্লাইডের টেবিলটার দিকে একটু খেয়াল করুন। দেখুন, টাইম বা সময় বোঝানোর জন্য ওয়েন, বিফোর, আফটারের মতো কানেক্টিভস ব্যবহার হয়। এগুলো কখন এই প্রশ্নটার উত্তর দেয়। যেমন, হি রিচড হোম বিফোর দ্য রেইন স্টার্টেড। সে কখন বাড়ি পৌঁছালো? উত্তরটা হলো বৃষ্টি শুরু হওয়ার ঠিক আগে। ঠিক একইভাবে প্লেস বা স্থান বোঝাতে ওয়ের ব্যবহার করা হয়, যা কোথায় এই প্রশ্নটার উত্তর দেয়। এবার আসি একটা স্পেশাল এক্সাম টিপে। এই হার্ডলি হ্যাড ওয়েন এই স্ট্রাকচারটা সেন্টেন্স কারেকশন বা এরর ডিটেকশনের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। একটা জিনিস মাথায় গেঁথে নিন, হার্ডলি হ্যাড দিয়ে বাক্য শুরু হলে আগে ভার্ব হ্যাড বসবে, তারপর সাবজেক্ট আই বসবে, আর তার সাথে জুড়বে ওয়েন। ভুলেও কিন্তু দেন বা দ্যাট নয়। এই ছোট্ট নিয়মটা জানা থাকলেই কিন্তু 1 নম্বর পকেটে। বেশ, তো আমরা সময় আর জায়গা নিয়ে কথা বললাম, কিন্তু কোনো কাজ কেন ঘটল, তার উদ্দেশ্য বা পারপাস কী ছিল, কিংবা তার ফল বা রেজাল্টটাই বাকি হলো, এই একটু গভীর প্রশ্নগুলোর উত্তর আমাদের টুলকিট কিভাবে দেবে। চলুন এবার পরের টুলসগুলো বের করা যাক। এই টেবিলটায় দেখুন, রিজন বা কারণ বোঝানোর জন্য আমরা ব্যবহার করি অ্যাজ, বিকজ। যেমন, অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট কাম। আবার পারপাস বা উদ্দেশ্য বোঝাতে বসে সো দ্যাট। যেমন, ওয়ার্ক হার্ড সো দ্যাট ইউ মে সাকসিড। আর রেজাল্ট বা ফল বোঝাতে বসে সো দ্যাট। ধরুন, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। প্রত্যেকটা ক্লজ বাক্যের মধ্যে একটা কার্যকারণ সম্পর্ককে একেবারে স্পষ্ট করে দিচ্ছে। এই স্লাইডটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং আর পরীক্ষার জন্য খুব জরুরি। রিজন আর কনসেশনের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যটা আছে সেটা বুঝতে হবে। স্লাইডের বাঁদিকে দেখুন, রিজন ক্লজ একটা স্বাভাবিক এক্সপেক্টেড ফলাফল বোঝাচ্ছে। যেহেতু সে অসুস্থ, সে যাবে না, এটা তো স্বাভাবিক, তাই না? কিন্তু ডান দিকে তাকান, কনসেশন ক্লজ অলদো বা দো একটা অপ্রত্যাশিত, একেবারে উল্টো ফল বোঝাচ্ছে। যদিও সে অসুস্থ, সে যাবে। এই যে বৈপরীত্য বা কন্ট্রাস্ট, এটা বুঝতে পারলে কিন্তু কম্প্রিহেনশনে খুব সুবিধা হয়। আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ টুলকিটের শেষ বড় অংশটা হলো শর্ত বা কন্ডিশন নিয়ে। একটা কাজ হবে, কিন্তু তার জন্য যদি কোনো শর্ত জুড়ে দেওয়া থাকে, তখন আমরা কোন ধরনের শব্দ ব্যবহার করি। এখানে দেখুন, 4টে প্রধান শর্ত বোঝানোর কানেক্টিভ আছে। ইফ যদি, এটা একটা সাধারণ শর্ত। আনলেস হলো যদি না। যেমন, আনলেস ইউ ওয়ার্ক হার্ড এর মানেই হলো ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড। প্রোভাইডেড দ্যাট ব্যবহার হয় একটা বিশেষ বা একটু কড়া শর্ত বোঝাতে। আর সো লং অ্যাজ বোঝায় যতক্ষণ পর্যন্ত। এই শর্তগুলো কিন্তু বাক্যের লজিককে পুরো ঘুরিয়ে দিতে পারে। বেশ, তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজের সব টুলস আমরা চিনে নিলাম। এবার চলুন টুলকিটের দ্বিতীয় ড্রয়ারটা খুলি। এর নাম হলো নাউন ক্লজ। এর কাজ কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজের থেকে একদম আলাদা। এটা বাক্যে একটা নাউনের মতো কাজ করে, আর ভার্বকে যদি কি বা কে দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে এর উত্তর পাওয়া যায়। ব্যাপারটা আরও সহজ করে ভাবুন। একটা বাক্যে যেখানে একটা শব্দ, ধরুন ট্রুথ বা স্টোরি বসতে পারে, সেখানে গোটা একটা নাউন ক্লজ বসে যেতে পারে। এটা নিজে একটা সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু এর পাওয়ারটা একটা নাউনের সমান। জাস্ট ভার্ভকে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করবেন,
উত্তরে যেটা পাবেন সেটাই হলো নাউন ক্লজ। এই স্লাইডে নাউন ক্লজের 4টে প্রধান ভূমিকা দেখানো হয়েছে। দেখুন, প্রথম উদাহরণে দ্যাট হি ইজ অনেস্ট, এই পুরো ক্লজটাই হলো ইজ ভার্বের সাবজেক্ট। দ্বিতীয়টায় হি নোজ হোয়াট, উত্তর হলো দ্যাট দ্য বয় ইজ গুড, এটা হলো ভার্বের অবজেক্ট। তৃতীয় উদাহরণে এটা ভার্বের কমপ্লিমেন্ট, আর চতুর্থ উদাহরণে টু প্রেপোজিশনটার অবজেক্ট হিসেবে কাজ করছে। দারুণ ব্যাপার, তাই না? একটা গোটা বাক্য কি করে একটা শব্দের মতো কাজ করছে। আচ্ছা, এবার আমরা এই আলোচনার সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষার টিপসটার দিকে এগোচ্ছি। পরীক্ষার্থীদের যেখানে সবথেকে বেশি ভুল হয় সেটা হলো নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ চিনতে, কারণ দুটোই দেখতে প্রায় একই রকম, WH শব্দ দিয়ে শুরু হয়, কিন্তু এদের মধ্যে একটা খুব সোজা পার্থক্য আছে, একটা ছোট্ট ট্রিক আছে। এই দুটো ক্লজের মধ্যে তফাৎ করার জন্য শুধু একটা জিনিসের দিকে তাকাতে হবে। কি সেই জিনিস? সেই মূল চাবিকাঠিটা কি? কি দেখলে 1 সেকেন্ডে উত্তরটা বলে দেওয়া যাবে? এবং এই হলো সেই ম্যাজিক রুল, দি অ্যান্টিসিডেন্ট রুল। অ্যান্টিসিডেন্ট মানে কি? মানে হলো পূর্বপদ, অর্থাৎ WH শব্দটার ঠিক আগের নাউন বা প্রোনাউনটা। এবার স্লাইডে দেখুন, প্রথম বাক্য দিস ইজ ওয়্যার আই ওয়াজ বর্ন। এখানে ওয়্যারের আগে কোনো নাউন নেই, তাই এটা একটা নাউন ক্লজ। কিন্তু দ্বিতীয় বাক্যটা দেখুন, দিস ইজ বর্ধমান ওয়্যার আই ওয়াজ বর্ন। এখানে ওয়্যারের ঠিক আগে বর্ধমান নাউনটা বসে আছে, যেটা হলো অ্যান্টিসিডেন্ট, আর তাই এটা একটা অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। ব্যাস, এইটুকুই, সিম্পল। চলুন, এতক্ষণ আমরা যা যা শিখলাম পরীক্ষার ঠিক আগের মুহূর্তে রিভিশন দেওয়ার জন্য তার একটা কুইক সামারি দেখে নিই। এই স্লাইডটা হলো আমাদের পুরো আলোচনার একটা নির্যাস, একটা কুইক রেফারেন্স গাইড। এই ডায়াগনস্টিক প্রশ্নগুলো শুধু মাথায় রাখলেই হবে। যদি ক্লজটা কাজটা কখন, কোথায়, কেন, কিভাবে হয়েছে তার উত্তর দেয়, তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। যদি ভার্বকে কি বা কে দিয়ে প্রশ্ন করে উত্তর মেলে, তবে সেটা নাউন ক্লজ। আর যদি ক্লজটা কোনো WH শব্দ দিয়ে শুরু হয়, তাহলে জাস্ট তার আগের শব্দটার দিকে তাকান। অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ না থাকলে নাউন ক্লজ, আর থাকলে অ্যাডজেক্টিভ ক্লজ। ব্যাস। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। এই যে এত রকম ক্লজ নিয়ে আমরা কথা বললাম, এগুলোর মধ্যে কোনগুলো আমরা প্রত্যেকেই রোজকার জীবনে কথা বলার সময় নিজের অজান্তেই ব্যবহার করি বলুন তো? একটু ভেবে দেখলে কিন্তু উত্তরটা পেয়ে যাবেন, আর দেখবেন গ্রামারকে তখন আর অত কঠিন মনে হবে না, বরং অনেক বেশি কাছের মনে হবে।